আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৪ কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ, দল উল্লেখ না করে আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে মন্তব্য। আওয়ামী ফ্যাসিবাদের মতো আর যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল উন্নয়নের পরিকল্পনা দেয়নি মন্তব্য। এবং গলায় পোড়া দাগের সূত্র ধরে মা ও মেয়ে হত্যার মূল অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতীতে চুরি সহ একাধিক অপরাধের রেকর্ড। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিব বলেছেন, ইসির গ্যাজেট অনুযায়ী ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে। তবে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত বিষয়ে কোর্টের রায়ের কপি হাতে পেলে করণীয় নির্ধারণ হবে। নাজিব বেগ জানাচ্ছেন। প্রথমবারের মতো একসাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও তফসিল সম্পর্কে জানাতে বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নাসির উদ্দিন কমিশন। বিকাল ৪টার কিছু আগে নির্বাচন ভবনে তফসিলের ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচন কমিশন সচিব কথা বলেন তফসিল ইস্যুতে। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দেবেন। সংসদীয় আসনের সীমানা নিয়ে উচ্চ আদালতের রায়ের বিষয়েও ইসির অবস্থান তুলে ধরেন তিনি। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। দুটি নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চায় কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে
চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে। আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন। উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন এই বিষয়ে সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কোন আসন এবং কোন দল থেকে নির্বাচন করবেন তা তিনি জানাননি। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু কোন দল এবং কোন আসন থেকে নির্বাচন করবেন তা জানাননি আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের বিবরণী জমা দিয়েছেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। চ্যালেঞ্জ থাকলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন উপদেষ্টা। আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। তবে থ্যাঙ্কস টু মাই টিম, যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন, ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেন নাই। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়। সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি, অনেক কাজই হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরেও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা খুব দ্রুততার সাথে কাজ বাস্তবায়ন করেছেন। সাংবাদিক সম্মেলনের প্রথমে এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত 1.5 বছরের কর্মকাণ্ড তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। এবারের সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউনোদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন অধ্যাপক ইউনূস। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না। আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল। আজকে আমাদের সেই নির্বাচনের কথা আমরা বলছি না, আমরা বলছি এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশ সেবার এমন সুযোগ ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। এই সুযোগ ভবিষ্যতে আর কারো ভাগ্যে নাও আসতে পারে। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে। তোমরা বরাবরের মতো আর 5টা নির্বাচনের মতো গড়পড়তা নির্বাচনও করতে পারো, করলে এটা আর ঐতিহাসিক হবে না। জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না, জাতির ভাগ্যে আর আসলো না। আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম, সেটা আর আমরা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে, ইতিহাস ক্ষমা করবে না, আমাদের পরবর্তী বংশধররা ক্ষমা করবে না, এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য, তারাও কিছুতে ক্ষমা করবে না। কর্মকর্তাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং এটি ঐতিহাসিক দায়িত্ব।
সবাই যদি ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারে তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও হবে ঐতিহাসিক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল কোনো পরিকল্পনা দেয়নি। রাজধানীতে এক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার দেশ গড়ার যুদ্ধে নামতে হবে। বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আর যেন এমন না হয়। রাহুল রায় জানাচ্ছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার থেকে চলছে সপ্তাহব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা। ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনাগুলো নিয়ে বিশদ আলোচনা হয়। কৃষক দল ও যুব দলের নেতাকর্মীদের নিয়ে বুধবার সকালের আলোচনা শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দিয়ে। আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্তি লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্তি লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। বাংলাদেশে গত বছর 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটা আশ্চর্য ব্যাপার। সড়ক অবস্থায় এইভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে? এটাকে বন্ধ করতে হবে। তো দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস অফ ডলার্স পাচার হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি কারা পাচার করেছে, কি কেন পাচার করেছে, কারা করেছে, যেটা এটাকে তো বন্ধ করতে হবে। তো কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী চায় এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ, সে রাজনীতির সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, তার মতামত প্রকাশের জন্য আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। শহীদুল আলম সাহেব একজন ফটোগ্রাফার, উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা দেখেছি মানুষের পক্ষে কথা বলার জন্য কিভাবে নির্যাতিত হয়েছে। কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। তারেক রহমান বলেছেন, নির্বাচনে জনগণের রায় পেতে বিএনপির পরিকল্পনাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। প্রাথমিক তালিকায় নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় প্রায় সব নেতাই আসন পেয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে যাবে না এনসিপি। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনেই আছেন। কেকা, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদের জানান। ধন্যবাদ। আসলে গত শনিবারের পরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করার কথা রয়েছে আজকে সন্ধ্যা 7টায়। তো কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে প্রেসিং এর একজন এসছেন, বললো যে 8 কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রেস ব্রিফিংটা শুরু হবে, সেখানে এই বিশদ জানা যাবে। তবে আমরা গতদিন যেটা বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখন বোর্ডের তরফে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের তরফে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিছুক্ষণ পর ব্রিফ করলে আরো ডিটেল জানা যাবে। এর আগে বিকেল 5টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এভার কেয়ার হসপিটালে এসেছিলেন, তিনি খোঁজ খবর রেখেছেন, এটা একটি তথ্য। আর প্রেস ব্রিফিং এর জন্য আমরা অপেক্ষা করছি। প্রেস ব্রিফিং এ আসলে ডিটেল জানা যাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। কেকা, ধন্যবাদ আপনাকে। গলায় পোড়া দাগের সূত্র ধরে মা ও মেয়ে হত্যার মূল অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তারের সময় তার স্বামী রাব্বিকেও আটক করা হয়। গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে চুরি সহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন, দুদিন ধরে নানা তথ্য বিশ্লেষণ এবং অভিযানের পর অবশেষে পুলিশের হাতে আয়েশা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় খুন হন লায়লা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ।
শুরু থেকেই সন্দেহে ছিল 4 দিন আগে বাসায় কাজ শুরু করা গৃহকর্মী আয়েশা, কিন্তু পরিবারের কাছে তার কোনো ছবি বা পরিচয়পত্র ছিল না। প্রতিবারই আবাসিক ভবনটিতে ঢোকা এবং বের হওয়ার সময় সে বোরকা পরা ছিল। খুনের দিনও সিসি ফুটেজে আয়েশাকে বোরকা পরে ঢুকতে এবং স্কুল ড্রেস পরে মুখ ঢাকা অবস্থায় বের হতে দেখা যায়। চেহারা দেখা না যাওয়ায় তাই সমস্যায় পড়ে পুলিশ। মামলার সূত্রে পুলিশ জানতে পারে আয়েশার মুখে পোড়া দাগ রয়েছে। অভিযুক্তকে শনাক্তে টিআই প্যারেডে সাব ইন্সপেক্টর পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রায় 6 মাস আগে মোহাম্মদপুর এলাকাতেই একটি বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক নারীর পোড়া দাগ ছিল। সেই মামলার সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। নিশ্চিত হয় আগে গ্রেপ্তার গৃহকর্মীর নামও আয়েশা। রেকর্ড ঘেঁটে দেখা যায় তার পরিবারের একাধিক সদস্য থাকে সাভার। সেখান থেকে হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত আয়েশার পরিবারের সদস্যদের। তারা জানায় ঘটনার পর আয়েশা প্রথমে সাভারে গেলেও পরে ঝালকাঠি পালিয়ে গেছে। খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যে ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় আয়েশার দাদা শ্বশুরের বাড়ি পৌঁছায় ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ। সেখান থেকে আয়েশা ছাড়াও আটক করা হয় তার স্বামী রাব্বিকে। যে আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। হত্যাকাণ্ডের মোটিভ কি এমন প্রশ্নে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে জোড়া খুনের রহস্য জানা যাবে। এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। হত্যাকাণ্ডের 4 দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল আয়েশা। ঘটনার দিন সকাল 7:51 বোরকা পরে ওই বাসায় আসে আর 9:36 স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়। ড্রেসটি ছিল খুন হওয়া 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। মা লায়লা আফরোজের শরীরে 30টি ও নাফিসার শরীরে 6টি গভীর আঘাতের চিহ্ন ছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ন্যায্য রূপান্তর ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 30তম আসর পরবর্তী সময়ে দেশের জাতীয় লক্ষ্যমাত্রা এনডিসি বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ তাদের। রাজধানীর একটি রেস্তোরাঁয় COP30 পরবর্তী পর্যালোচনায় বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় টেকসই কর্মপরিকল্পনা ও উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। When it comes to more funding for the adaptation, more funding for the loss and damage, and as well the just transition. At COP30 Belém, one of our greatest milestone achievement was to strongly voice about the just transition, and you are all aware that this is for the first time. বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা দূষণের চাপে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, সবুজের ঘাটতি ও অপরিকল্পিত নগরায়নে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিও। এই বাস্তবতায় দূষণ কমাতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মানসিক সুস্থতা পাওয়ার আশায় অনেকেই ছাদ কৃষি গড়ে তুলছেন। তাদের অন্যতম একজন উত্তরার সালাম শেখদার। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার উত্তরা দক্ষিণ খানের সালাম শিকদার গত 5 বছর ধরে নিজের ভবনের 1900 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন একটি ফল ফসলের আয়োজন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে শারীরিকভাবে সচল থাকতে এবং মাটি ও ফল ফসলের প্রতি টান থেকেই তিনি শুরু করেন এই ছাদ কৃষি। দেশে আসার পরে আর আমি কোনো কাজকর্ম আর করি নাই, রিটায়ার্ড হয়ে গেছি। তো রিটায়ার হওয়ার পরে আমি চিন্তা করলাম বাড়িতে আসার পরে যদি এভাবে বসে থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। চিন্তা করলাম যে আমারও সময় পাস হবে এবং আমি যদি শাকসবজি কিছু বুনি আমার ফ্যামিলিগত এটা চালাইতে পারব। ড্রাগন ফল, কলা, ডালিম সহ নানা ফল আর সবজির গাছ এই ছাদকে করেছে সবুজ আর সজীব। ছাদ বাগানে থেকে অনেক কিছু খাই, কাঁচামরিচ, তারপরে আপনার ওই লাউ, তারপরে পেঁপে, তারপরে আপনার পুঁই শাক। শতভাগের ভিতরে কত ভাগ কেনেন? 10 ভাগ আমি চালাই দিতে পারি। নিরাপদ খাদ্যের সন্ধানে অনুশীলন করেন জৈব পদ্ধতি, যা এগিয়ে নিতে যুক্ত হন পরিবারের সদস্যরাও। জীবনের একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ তার বেঁচে থাকার জন্য একটা বিকল্প খুঁজে বেড়ায়। এরকম অসংখ্য ছাদ কৃষক আমরা পেয়েছি
যারা বার্ধক্যজনিত রোগ ব্যাধিজনিত এবং বয়সের একটা শেষ সময় এসে ছাদ কৃষিকে আগলে থেকে ভালো আছেন। সেরকমই বিদেশ ফেরত সালাম শিকদার একজন, এবং তার এই ছাদ কৃষি থেকে তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের ভেতরে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এই কাজটি করার জন্যে। এভাবেই আসলে ছাদ কৃষি সারা বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। সালাম শিকদারের ছাদ থেকে শাহিক সিরাজ, চেন্নাই। জাঁকজমক আয়োজনে উদ্বোধন হলো দ্য শেফস ক্লাবের। রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। তিনি বলেন, দেশের খ্যাতনামা শেফদের অসাধারণ বৈচিত্র্যময় খাবার এবং আপন মানুষদের সাথে সময় কাটানোর জন্য দারুণ পরিবেশ দ্য শেফস ক্লাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান শেফ টনি খান। বিকেলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু হয় দ্য শেফস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শেফদের বিভিন্ন বক্তব্য সহ নানা আনুষ্ঠানিকতা শেষে সুস্বাদু খাবারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সবাই ব্যস্ততার জন্য কোনোদিন এরকম ক্লাব করার চিন্তা করেছি, কিন্তু করতে পারিনি। তা আজকে এখানে এসে মনে হচ্ছে যে এই যে শেফস ক্লাবটা হয়েছে, এটা একটা রেস্টুরেন্টও, তাহলে এখন নিয়মিত আমরা যারা রান্নার জগতের মানুষ, আমরা সবাই নিয়মিত হয়তো বছরের কয়েকটা দিন বিশেষ দিনে এখানে এসে সবাই একসাথে হতে পারবো, খাওয়া দাওয়া করবো, গল্পগুজব করবো। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিটোল টাটা, বিশেষ সংবাদ। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এই প্রথম কোনো দেশ এ ধরনের নিষেধাজ্ঞা জারি করল। কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ না মানলে 50 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত গুনতে হবে জরিমানা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নারীদের অবদানকে অস্বীকার করে দারিদ্র্য হ্রাস কিংবা জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ঢাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের একটি প্রকল্পের ফলাফল এবং উপকারভোগীদের অভিজ্ঞতা মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এসডিএফ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবারে খেলার খবর। আবারও পিছিয়ে গেল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মাঠের সমস্যায় 3 দিন পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। লিগ বর্জন করা 8টি ক্লাবকে রাজি করাতে পারেনি বিসিবি, ফলে 12টি ক্লাব নিয়ে শুরু করতে হচ্ছে লিগ। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনসের চেয়ারম্যান আদনান রহমান দীপন জানিয়েছেন, 8টি ক্লাব লিগ বয়কট করলেও 20 দলকে নিয়েই সূচি বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি। সংবাদের শেষ ভাগে আমরা সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা 6টায়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও 4 কমিশনারের সাক্ষাৎ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ। দল উল্লেখ না করে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য। আওয়ামী ফ্যাসিবাদের মতো আর যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল উন্নয়নের পরিকল্পনা দেয়নি মন্তব্য। এবং গলায় পোড়া দাগের সূত্র ধরে মা মেয়ে হত্যার মূল অভিযুক্ত আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতীতে চুরি সহ একাধিক অপরাধের রেকর্ড। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।